ইরান যুদ্ধে জড়িয়ে চরম বেকায়দায় যুক্তরাষ্ট্র। আলোচনার কথা অস্বীকার ট্রাম্পের। শর্ত মেনে সমঝোতার জন্য অনুনয় বিনয় করছে ওয়াশিংটন, দাবি তেহরানের। যুদ্ধবিরতির তোয়াক্কাই করছে না ইসরায়েল। গাজা সিটির ক্যাফেতে ড্রোন হামলায় শিশুসহ ৬ ফিলিস্তিনি নিহত, আহত ১২। আগ্রাসন বন্ধে ব্যর্থ ট্রাম্পের জামাতা। ইউক্রেনের খার্কিভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ১০। রুশ ভূখণ্ডে পাল্টা হামলা জেলেনস্কি বাহিনীর। কিয়েভকে শতভাগ সমর্থনের আশ্বাস লন্ডনের। সিরিয়ার বিমান ঘাঁটিতে হামলা ইসরায়েলের, অবকাঠামোতে ক্ষয়ক্ষতি। অপ্রয়োজনীয় উত্তেজনা আখ্যা যুক্তরাষ্ট্রের। দামেস্কে পারমাণবিক উপাদান শনাক্ত। এবং প্রকৃতির রুদ্র রূপে বিশ্বজুড়ে দুর্ভোগ। কানাডা, ইউরোপে দাবানল। হাজার হাজার বর্গ কিলোমিটার পুড়ে ছাই। পেরু, ভারত, ফিলিপিন্সে বন্যা ও ভূমিধস। ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে এবার নিজের অবস্থান পরিবর্তন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের সঙ্গে কোনো ধরনের আলোচনা চলছে না বলেও দাবি করেছেন ট্রাম্প। জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, সমঝোতা চেয়ে যুক্তরাষ্ট্রই অনুনয় বিনয় করছে। এদিকে শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ না খোলার ঘোষণা দিয়েছে তেহরান। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত লক্ষ্য করে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে আবু ধাবি। ইরান যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুমকিতে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালী ঘিরে নতুন করে বাড়ছে সামরিক উত্তেজনা। সংযুক্ত আরব আমিরাতের দাবি, ইরান থেকে ছোড়া 2টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এই অভিযোগ সরাসরি নাকচ করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের অভিযোগ ভিত্তিহীন। তার দাবি, এমন অভিযোগ আঞ্চলিক দেশগুলোর মধ্যে পারস্পরিক আস্থা তৈরির প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। সামরিক উত্তেজনার পাশাপাশি আলোচনা নিয়েও চলছে পাল্টাপাল্টি বক্তব্য। একদিন আগে ইরানের বিপ্লবী গার্ডের সঙ্গে ব্যাক চ্যানেল যোগাযোগের দাবি করলেও এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না, এমনকি আলোচনার কোনো সূচিও নেই। পাল্টা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, আলোচনার জন্য যুক্তরাষ্ট্রই অনুনয় করছে। এর মধ্যেই হরমুজ প্রণালীকে নিউ ইউএস টেরিটরি দেখানোর ছবি পোস্ট করে নতুন করে উত্তেজনা বাড়িয়েছেন ট্রাম্প। হরমুজ খুলতে তেহরানের শর্ত স্পষ্ট করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার, জব্দ সম্পদ ছাড়, তেল নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং সামরিক অভিযান ও হুমকি বন্ধের দাবি পূরণ না হওয়া পর্যন্ত প্রণালী খোলা হবে না বলে জানানো হয়। এরই মধ্যে বিশ্ববাজারে তেলের দাম উঠেছে গেল জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে। এদিকে অচলাবস্থা কাটাতে ইরান ও ওমানের মধ্যে চলছে আলাদা আলোচনা। হরমুজ ব্যবস্থাপনা নিয়ে দুই দেশের সমঝোতা হলে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা আবারও শুরু করা সহজ হবে বলে জানিয়েছে কাতার। আঞ্চলিক সূত্রের দাবি, পাকিস্তানের মাধ্যমেও ওয়াশিংটন তেহরানের পরোক্ষ যোগাযোগ চলছে। 60 দিনের সমঝোতা শেষে ফের অনিশ্চয়তায় যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ, লেবানন ও ইরানের পুনর্গঠন, 3 ইস্যুতেই দুপক্ষের মধ্যে বেড়েছে বিরোধ। তবে হামলা আপাতত বন্ধ হলেও থেমে নেই দুই দেশের বাকযুদ্ধ। এমন পরিস্থিতিতে কূটনৈতিক পথে সমঝোতার শেষ সুযোগ এখনও দেখছেন বিশ্লেষকরা। গত 17 জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত 14 দফা সমঝোতা স্মারকের 60 দিনের মেয়াদ সোমবার শেষ হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া এই চুক্তির লক্ষ্য ছিল যুদ্ধ বন্ধ রেখে দুই দেশের মধ্যে বৃহত্তর শান্তি চুক্তির আলোচনা শুরু করা, যেখানে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করা, মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার এবং ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলের পাশাপাশি জব্দ অর্থ ফেরত দেওয়ার মতো বিষয়ও অন্তর্ভুক্ত ছিল। অন্যদিকে ইরান হরমুজ থেকে মাইন অপসারণ, 60 দিন ফি ছাড়াই জাহাজ চলাচল এবং পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দেয়। চুক্তির অস্পষ্টতায় শুরু থেকেই বড় বাধা হয়ে দাঁড়ায়। সবচেয়ে বড় বিরোধ তৈরি হয় হরমুজে নৌযান চলাচলের রুট নিয়ে। এর মধ্যে জুনের শেষ দিকে ওমান উপকূলে সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজে হামলার ঘটনায় তেহরানকে দায়ী করে ইরানের দক্ষিণ উপকূলে হামলা চালায় ওয়াশিংটন। তেহরান একে সমঝোতা লঙ্ঘনের দাবি করে পাল্টা হামলা চালালে মাত্র 10 দিনের মধ্যেই ফের সংঘাতে জড়ায় দুপক্ষ।
জুলাইয়ের প্রথম সপ্তাহে সমঝোতা শেষ বলে ঘোষণা দেন ট্রাম্প। ফলে পাল্টাপাল্টি হামলা ও হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধে ভেঙে পড়ে সমঝোতার ভিত্তি। চুক্তির মেয়াদ শেষ হয় ইরান যুক্তরাষ্ট্র আলোচনা এখন আরও অনিশ্চিত হয়ে পড়েছে। ইরানের দাবি যুক্তরাষ্ট্র আগেই সমঝোতা লঙ্ঘন করেছে। তেহরান হরমুজ প্রণালী নিয়ে ওমানের সঙ্গে আলোচনা করছে। অন্যদিকে দুই দেশের মধ্যে সরাসরি সংলাপ শুরুর চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। বিশ্লেষকদের মতে নতুন করে সমঝোতায় পৌঁছানোর সম্ভাবনা এখনও কম। হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে তেহরানের অবস্থানই বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে ইরান জাহাজ চলাচল স্বাভাবিক করলে ট্রাম্পও নৌ অবরোধ ও তেল নিষেধাজ্ঞা প্রত্যাহারে পাল্টা পদক্ষেপ নিতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। গাজা সিটির একটি ক্যাফেতে ইসরায়েলি ড্রোন হামলায় এক শিশুসহ অন্তত 6 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 12 জন। এর মধ্যেই যুদ্ধ বন্ধের ইস্যুতে কোনো সমাধান আনতে পারেনি ট্রাম্পের জামাতা ও ফিলিস্তিনের বিশেষ দূত জ্যারেড কুশনার। দুপক্ষের অনড় অবস্থানে আলোচনায় কোনো অগ্রগতি আসেনি। গাজায় আবারও হামলা চালিয়েছে দখলদার বাহিনী। গাজা সিটির পশ্চিমাঞ্চলের একটি ক্যাফেতে হতাহতের খবর পাওয়া গেছে। হামলার পর ঘটনাস্থলের সামনে জড়ো হন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের দাবি ড্রোন থেকে অন্তত 2টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। পরে নিহত ও গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। একদিকে গাজায় চলছে ইসরায়েলি হামলা, অন্যদিকে যুদ্ধ বন্ধে চলছে কূটনৈতিক তৎপরতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত ও জামাতা জ্যারেড কুশনার 2 দিনের সফরে ইসরায়েল ও হামাসের নেতাদের সঙ্গে বৈঠক করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গেও প্রায় 4 ঘণ্টা কথা বলেন তিনি। তবে কোনো বড় অগ্রগতি ছাড়াই জেরুজালেম ছাড়েন কুশনার। এর আগে মিশরে হামাসের রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেন তিনি, কিন্তু 2 দিনের এই আলোচনায়ও কোনো অগ্রগতি আসেনি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 15 দফা পরিকল্পনায় গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিনিময়ে ধাপে ধাপে অস্ত্র ছাড়ার কথা রয়েছে হামাসের। হামাস বলছে তারা নীতিগতভাবে এই পরিকল্পনায় রাজি, তবে আগে ইসরায়েলকে হামলা বন্ধ করতে হবে এবং গাজা থেকে সেনা প্রত্যাহার করতে হবে। অন্যদিকে ইসরায়েলও নিজেদের অবস্থানে অনড়। গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি শুরু হলেও এরপরও গাজায় ইসরায়েলি হামলার অভিযোগ উঠেছে বারবার। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি হামলায় 1666 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 4200 জন। 2023 সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে 73,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে দাবি সংশ্লিষ্ট ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের কুশরা গ্রামে 1 সপ্তাহের বেশি সময় ধরে 3টি বাড়ি অবরোধ করে রেখেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। এতে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন 3টি ফিলিস্তিনি পরিবারের সদস্যরা। বাড়িটি রক্ষার চেষ্টা করছেন বাসিন্দারা। নিজের ভূমিতে নিজের বাড়িতেই ঢুকতে পারছেন না ফিলিস্তিনি 3টি পরিবার। অধিকৃত পশ্চিম তীরের কুশরা গ্রামে 1 সপ্তাহের বেশি সময় ধরে বাড়িগুলো অবরোধ করে রেখেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। সম্প্রতি মার্কিন প্রবাসী রিদি নামে এক ফিলিস্তিনি অনেক চেষ্টার পর নিজ বাড়িতে ঢুকতে পারলেও রয়েছেন নিরাপত্তা শঙ্কায়। ভুক্তভোগী রিদি জানান, 3 বছর আগে বংশ পরম্পরায় চাষ করা জমিতে বাড়িটি নির্মাণ করেন তিনি। আশা ছিল সন্তানেরা যেন নিজ শেকড়ের সঙ্গে যুক্ত থাকতে পারে, তবে দখলদারদের কারণে কঠিন করে তুলছে সবকিছু। যখন তারা প্রথম তাঁবুটা তৈরি করলো, আমি ফোনে আমার ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। আমি বললাম, তুমি কি পুলিশকে ফোন করেছো? সে বলল, হ্যাঁ, তারা এখানে আছে। তারা তাঁবুতে বসতি স্থাপনকারীদের সরিয়ে না দিয়ে উল্টো তাদের সঙ্গেই সময় কাটাচ্ছে। আমরা এই সব কিছু ভিডিওতে ধারণ করে সারা বিশ্বের সঙ্গে শেয়ার করেছি। এদিকে জাতিসংঘ জানিয়েছে, কুশরায় বসতি স্থাপনকারীরা 2 শিশু এবং রিদির বাড়ির 2 ব্যক্তিসহ প্রায় 15 জন ফিলিস্তিনিকে পানি ও বিদ্যুৎবিহীন বাড়িতে আটকে রেখেছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বেশিরভাগ দেশ আন্তর্জাতিক আইন অনুযায়ী এই বসতিগুলোকে অবৈধ বলে মনে করে। তবে ইসরায়েল এটি প্রত্যাখ্যান করে এবং এলাকাটিকে অধিকৃত না ভেবে বিতর্কিত হিসেবে দেখে। ইউক্রেনের খার্কিভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এই হামলায় অন্তত 10 জন নিহত হয়েছেন, আহত হন আরও 17 জন। রুশ ভূখণ্ডে পাল্টা হামলা চালিয়েছে ইউক্রেনীয় সেনারা। রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে 100% সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম। এদিকে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে জব্দ করা রুশ সম্পদ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেছেন জেলেনস্কি।
স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনের খার্কিভে 1 মিনিটেরও কম ব্যবধানে আঘাত হানে দুটি রুশ ক্ষেপণাস্ত্র। এতে হতাহত হন বেশ কয়েকজন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ হামলাকে নিষ্ঠুর আখ্যা দিয়ে রাশিয়াকে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এর মধ্যেই নতুন করে উদ্বেগ ছড়িয়েছে জাপোরিজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ঘিরে। জানা গেছে, কর্মীদের ব্যবহৃত একটি বাস স্টপে ইউক্রেনীয় ড্রোন বিস্ফোরণে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। পারমাণবিক স্থাপনা ও এর কর্মীদের লক্ষ্য করে এমন কর্মকাণ্ড অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ। ইউক্রেনের এই বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি 2022 সাল থেকেই রুশ বাহিনীর নিয়ন্ত্রণে। তবে হামলা শুধু ইউক্রেনের ভূখণ্ডে সীমাবদ্ধ নেই। ইউক্রেনের দাবি, রাশিয়ার রোস্তভ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ রুশ সামরিক শিল্প কারখানায় হামলা চালিয়ে বিস্ফোরক ও গান পাউডার উৎপাদনের 2টি ওয়ার্কশপ ধ্বংস করা হয়েছে। এই পাল্টাপাল্টি হামলার মধ্যেই আরও বাড়ছে রাশিয়া পশ্চিমা টানাপোড়েন। ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে শতভাগ সমর্থন দিয়ে যাবে ব্রিটেন। জবাবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ জানান, রুশ ভূখণ্ডে ব্রিটিশ অস্ত্র ব্যবহার হলে সেটিকে যুদ্ধে ব্রিটেনের সরাসরি অংশগ্রহণ হিসেবে বিবেচনা করার অধিকার মস্কোর রয়েছে। মঙ্গলবার কিয়েভে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সামরিক সহায়তা, ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ এবং জব্দ করার রুশ সম্পদ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বেলজিয়ামের সঙ্গে নতুন ড্রোন চুক্তি চূড়ান্ত করার কাজ চলছে বলেও জানান তিনি। এদিকে রোমানিয়ায় 1000-এর বেশি সেনা নিয়ে বড় সামরিক মহড়া চালিয়েছে ন্যাটো। ইউক্রেন সীমান্তবর্তী দেশটিতে সম্ভাব্য বড় ধরনের রুশ আক্রমণ মোকাবিলায় সক্ষমতা পরীক্ষা করা হয়। অন্যদিকে স্থানীয় সময় মঙ্গলবার যুদ্ধের মধ্যেই ইউক্রেনে নির্বাচনের দাবি তুলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নেতৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন সাবেক প্রতিরক্ষা মন্ত্রী মিখাইলো ফেদোরভ। তার অভিযোগ, দীর্ঘ যুদ্ধের মধ্যে দেশটিতে তৈরি হয়েছে সিস্টেমেটিক গভর্নেন্স ক্রাইসিস। তবে ইউক্রেনের আইনে যুদ্ধাবস্থায় নির্বাচন আয়োজন নিষিদ্ধ। চলতি বছর কানাডায় এখন পর্যন্ত দাবানলে পুড়ে গেছে 40,000 বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা। এদিকে ইউরোপ জুড়ে দাবানলের দাপট যেন থামছেই না। বেলজিয়ামের ইতিহাসে সবচেয়ে বড় দাবানলে পুড়ে গেছে 3,000 হেক্টর এলাকা। সার্বিয়ার বনাঞ্চলে 3 সপ্তাহেরও বেশি সময় ধরে জ্বলছে আগুন। বিশেষজ্ঞদের মতে আগুনের পেছনে সবচেয়ে বড় কারণ তীব্র গরম আর ভয়াবহ খরা। কোনোভাবেই থামানো যাচ্ছে না দাবদাহ। চলতি বছর কানাডায় এখন পর্যন্ত দাবানলে পুড়ে গেছে 40,000 বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা, যা দেশটির নোভা স্কোশিয়া প্রদেশের সমান। ইতিহাসে এই প্রথম টানা 4 বছর ধরে দেশটির বিশাল বনভূমি দাবানলে পুড়ছে। বর্তমানে পুরো কানাডা জুড়ে সক্রিয় রয়েছে 580টি দাবানল। এর মধ্যে 300টি আগুন এখনও নিয়ন্ত্রণের বাইরে। এদিকে একের পর এক দাবানল যেন গ্রাস করছে পুরো ইউরোপকে। সার্বিয়ার প্রাকৃতিক বনাঞ্চল 3 সপ্তাহেরও বেশি সময় ধরে জ্বলছে, যা শত শত দমকল কর্মী মিলেও নিয়ন্ত্রণে আনতে পারছে না। এর মধ্যে দেশটির 3,500 হেক্টরের বেশি বন, তৃণভূমি ও নিচু গাছপালা পুড়ে গেছে। উচ্চ তাপমাত্রা আর দিক পরিবর্তনকারী প্রবল বাতাসে আগুন আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। দাবানলের ভয়াবহতার নজির গড়েছে বেলজিয়াম। দেশটির ইতিহাসে সবচেয়ে বড় দাবানলে পুড়ে গেছে প্রায় 3,000 হেক্টর এলাকা। ওয়েমেসের বনাঞ্চলের নিচে বছরের পর বছর জমে থাকা শুকনো ও পচা গাছপালার স্তরেও আগুন ধরেছে। তাই ওপর থেকে দেখা না গেলেও মাটির নিচে জ্বলছে আগুন। কোথায় আগুন লুকিয়ে আছে সেটা খুঁজে বের করাই এখন দমকল কর্মীদের জন্য বড় চ্যালেঞ্জ। আগুন পুরোপুরি নেভাতে কয়েক মাসও লেগে যেতে পারে বলে আশঙ্কা দমকল কর্মীদের। বেলজিয়াম, জার্মানি ও লুক্সেমবার্গের প্রায় 500 দমকল কর্মীর সঙ্গে কৃষক, সেনাবাহিনী ও ইউরোপীয় ইউনিয়নের জরুরি বিমানও আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। চলতি বছর ব্রিটেনে 5টি তাপপ্রবাহ হয়েছে। সরকারি তথ্য বলছে প্রায় 4,50,00,000 মানুষ এখন খরায় আক্রান্ত এলাকায় বসবাস করছেন। খরায় ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য অতিরিক্ত 6,50,00,000 পাউন্ড সহায়তা ঘোষণা করেছে দেশটির সরকার। আগুনের পেছনে সবচেয়ে বড় কারণ তীব্র গরম আর ভয়াবহ খরা পরিস্থিতি বলে মনে করছেন বিশ্লেষকরা।